শাপলা বিস্ফোরিত নয়নে বোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুই আমার বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেলি? বল, তোর অকাল মৃত্যু নিয়ে যখন আমার বাচ্চাদের এত কষ্ট, ওদের মা হিসেবে আমি না কথাটা শুনে তোর মনটা হালকা করে। শালুক হেসে দিয়ে বলল, তোকে এমন একটা নিউজ দিব, শুধু তুই না, যদি আমাদের বাসার নয়না আপুর পুচকি মেয়েও শুনে যে এখনো কথা বলতে পারে না, সেও হতবাক হয়ে কথা বলে ফেলতে পারবে। এরকম একটা কাণ্ড ঘটে গেছে। শাপলা বিরক্ত হয়ে বলল, তো গিয়ে নিধিকে বল না, বেচারা এক সুযোগেই কথা বলা শিখে যাবে। শালুক ঠোঁট উল্টে বলল, আমি চাইলেই নিধিকে বলতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম ও এত তাড়াতাড়ি কথা বলা শুরু করলে আবার সমস্যা, অকালপক্ষ হয়ে যাবে। তাছাড়া প্রকৃতির নিয়ম এই শালুক লঙ্ঘন করে না। রুলস ইজ রুলস, সবার জন্য নিয়ম সমান, এই ভেবেই ওকে বলিনি। শাপলা বিরক্ত হয়ে বলল, বোন, তুই যা বলো 30 সেকেন্ডে বল, বলে বিদায় হো আমার রুম থেকে। শালুক হতাশা হয়ে বলল, প্যাঁচা মুখটা একটা মেয়ের প্রেমে পড়েছে। শাপলার বুকের ভেতর ধক করে কেঁপে উঠল, উত্তেজনায় দম বন্ধ হয়ে এলো যেন। জড়ানো স্বরে শালুককে জিজ্ঞেস করলো, কার প্রেমে পড়েছে ধ্রুব ভাই? শালুক ভ্রু নাচিয়ে বলল, 30 সেকেন্ড শেষ, আর কিছু বলবো না। শাপলা মিনতির স্বরে বলল, বোন না, প্লিজ বল না, এখন তুই না বললে আমি মরে যাবো উত্তেজনায়। আমি মরে গেলে আমার বাচ্চারা মা হারা হবে, তুই কি তা হতে দিতে পারবি? শালুক হেসে বলল, অবশ্যই পারবো, তুই মরে যা, ওদের জন্য এই শালুক 100 ওরা ওরা তখন আমার কাছে থাকবে। তোকে ওদের এমনিতেও খুব একটা পছন্দ না, মা হিসেবে তুই এমনিতেও খুব একটা সুবিধার না। শাপলা ব্যাগ থেকে 100 টাকার একটা নোট শালুকের হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে বলল, বল না লক্ষ্মী বোন আমার, আমার কুচু কুচু টুনু মুনু তুই। শালুক হেসে ফেললো শাপলার কথার ধরন দেখে, তারপর বলল, আর 50 টাকা দে আপা। শাপলা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আর 20 টাকা দিয়ে বলল, আর 50 টাকা আছে আমার কাছে, এরপর আমি একেবারে দেউলিয়া হয়ে যাব। শালুক বলল, আচ্ছা থাক তাহলে। ধ্রুব ভাইয়ের ব্যাগে আমি দেখেছি একটা শপিং ব্যাগে কতগুলো হেয়ার ব্যান্ড, অনেক সুন্দর জানিস আপা। তারপর চুলের গাজরা, আবার লেখা ছিল আমার কেশবতীর জন্য। আমি একটু আগে ধ্রুব ভাইকে জিজ্ঞেস করতেই উনি হেসে বলল উনি একজনকে ভীষণ ভালোবাসেন, সেই তার কেশবতী। শাপলার আনন্দিত চেহারায় রাজ্যের বিস্বাদ নেমে এলো। শালুককে সেসব বুঝতে না দিয়ে বলল, আচ্ছা যা এখান থেকে এবার। শালুক উঠতে যেতেই মতির মা এসে ব্যস্ত হয়ে বলল, ও আল্লাহ, আপনারা এইখানে বইসা রইছেন, নিশ্চয়ই তো জহির ভাইজান আইসা হাজির, বড় আম্মাই সবাইরে ডাকে। শাপলা শালুক দুই বোন নিচতলার দিকে গেল। আশা তার সাদা টি শার্টটা পরে নিচে নামতেই দেখলো সবাই মিটমিটিয়ে হাসছে তাকে নিয়ে। নয়না তার মেয়েকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে, হাট্টিকা ফাট্টিকা দেখলে মনে হয় চামচিকা, আশা পাশা কাকের বাসা, মাথায় তার আবর্জনায় তাসা। আশা চমকে উঠলো এসব শুনে। আদনান গিয়ে টি শার্টের পেছনে এসব লেখা দেখে হতভম্ব হয়ে গেল। রাবিশ, এসব কে লিখেছে আশার টি শার্টে? তার স্বরে চেঁচিয়ে বলল। কেউ কোনো জবাব দিল না। ধ্রুব আপেলে কামড় দিতে দিতে এগিয়ে এসে আশার টি শার্টের কবিতাটি পড়ল। তার ভীষণ হাসি পেল। হাসি সামলে রেখে গম্ভীর মুখে বলল, ছাদের রুমে দেয়ালেও কে কি সব হাবিজাবি লিখে রেখেছে ভাইয়া। দুইজনের লেখাই তো সেম মনে হচ্ছে। সবার হাতের লেখা পরীক্ষা করে দেখা দরকার। কালপ্রিট এখানেই আছে। শালুকের ভীষণ হাসি পেল এই কথা শুনে। মনে মনে বলল, এই শালুককে ধরা এত সহজ না। শালুকের মাথায় বুদ্ধি কিলবিল করে বুঝলি। আমার বাম হাতের ছড়িয়ে ছিটিয়ে লেখা চেনার সাধ্য তোর মতো প্যাঁচা মুখর নেই। বাবা এবং সৎ মায়ের সাথে কথা না বললেও ভাই বোনদের সাথে ধ্রুবর ভীষণ ভালো বন্ডিং। ছোট ভাই দিব্যকে বলল, ছুটে গিয়ে কাগজ কলম নিয়ে আয়। ভাইয়ের আদেশ শুনে দিব্য ছুটে গেল। তারপর কাগজ কলম এনে একে একে সবার লেখা পরীক্ষা করা হলো। ধ্রুব গম্ভীর মুখে বলল, না, কারো লেখার সাথে ম্যাচ করছে না। আবিবার কাছে যে বাচ্চারা পড়তে আসে ওদের মধ্যে কেউ হতে পারে। ধ্রুব মাথা নেড়ে বলল, হতে পারে। শালুক মনে মনে বলল, বড় গাধা আর ছোট গাধা, দুই গাধা আজীবন তপস্যা করলেও শালুকের মতো ট্যালেন্ট হতে পারবি না। শালুককে ধরা তাদের কাজ নয়। ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মনের বাগানে ফোটা একটা বোকা ফুল, হাসলে তাকে ভীষণ ভালো লাগে। আজাদ সাহেব বাসায় এলেন রাত 11টার দিকে।
বাজারে তাদের 3 ভাইয়ের 12টা দোকান আছে, একজনের 4টা করে। এগুলো নিজেদের বাবার থেকে পাওয়া। তবে এর মধ্যে শালুকের বাবা ব্যবসায় লাভবান হয় আরো 3খানা দোকান কিনেছেন। শালুকের ফুপু লিলির নামেও আছে 3টি দোকান। শালুকের দাদা নুরুল ইসলাম যেমন বুদ্ধিমান তেমনি দূরদর্শী মানুষ হওয়ায় ভবিষ্যতের কথা চিন্তা করে প্রচুর পরিমাণ জায়গা জমি কিনে রেখেছেন। বাজারের দোকান ছাড়া তার নিজের নামে এখনো 2খানা ইটের ভাটা, সমিল, জেলা শহরে 4টি গুদাম ঘর, 3টি চালের আড়ত আছে। চরে নিজের প্রচুর জমি আছে, যা বর্গা দেওয়া আছে। বছরে বছরে প্রচুর টাকা আসে সেখান থেকে। সব টাকা তিনি ব্যাংকে রেখেছেন। এসব টাকা কখনো সংসারে খরচ করেন না। ছেলেরা সবাই বিয়ে করার পর থেকেই ছেলেদের নামে বাজারের দোকান লিখে দিয়েছেন, ছেলেরা যাতে সংসারী হতে পারে, বাবার উপর নির্ভরশীল না হয়। আজাদ সাহেব বাসায় এসে জহিরকে দেখে খুশি হলেন। অনেকদিন পর ভাগ্নেকে দেখেছেন। লাজুক মুখচোরা এই ছেলেটা সব সময় আড়ালে থাকে। 3 ভাই 3 যা 1 ননদ। শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা মিটিং বসলো। মিটিং এর মূল বিষয়বস্তু হচ্ছে আফিফার বিয়ের কথাবার্তা। চেয়ারম্যান সাহেবের ভাইয়ের ছেলে সজীব। জেলা সদরে তার নিজের দোকান আছে 2টো, একটা কাপড়ের দোকান, অন্যটা কনফেকশনারির দোকান। ছেলের বায়োডাটা বের করে আজাদ সাহেব বললেন, ছেলে একটু খাটো শুধু। আফিফার উচ্চতা 5 ফুট 5, সেখানে ছেলের উচ্চতা 5 ফুট 4। এছাড়া ছেলের আর কোনো দিক দিয়ে কমতি নেই। ছেলে লেখাপড়া আছে তো ভাইজান, ছেলে টাকা পয়সা যাই থাক, লেখাপড়া হচ্ছে গিয়া সবচেয়ে বড় সম্পদ মানুষের। আজাদ সাহেব বললেন, ছেলে বিয়ে পাশ করেছে লিলি, সব কিছুর খবর নিছি আমি 1 সপ্তাহ ধইরা। মা নাই সংসারে, বোন 2টা বিয়ে দিছে, ছেলে ভাই একটা, নির্বিচাল সংসার। এখন কি করমু? ওদেরকে আসতে কমু? ওরা তো সিনা জোকের মতো লাগিয়া রইছে। ওদের কোনো দাবি দাওয়া নাই, শুধু মেয়েটারে চায়। সেলিম সাহেব বললেন, চেয়ারম্যান সাহেবের তো চেনেন ভাইজান, যেই লোভী উনি তা তো এলাকা সবাই জানে। আদিবা বেগম বললেন, আহা মেজু মিয়া, এই দুনিয়ায় সব মানুষই চায় একটু বড় হইতে, সেটারে লোভ বলা ঠিক না। নুরুল ইসলাম সাহেব বুঝালেন তার ছেলে এবং ছেলের বউ মোটামুটি রাজি। সবার সাথে আলোচনা না করলে খারাপ দেখা যাবে বিধায় সবাইকে জানাচ্ছেন। গলা খাকারি দিয়ে তিনি বললেন, সবার পছন্দের আগে আমার নাতিরে ডাকো, ওর কোনো পছন্দ আছে কিনা জানার দরকার আগে। আদিবা বেগম ধমকে সুরে বললেন, কি বলেন আব্বা আপনি এইসব? আফিফার আবার কিসের পছন্দ? আমরা যাই কমু তাই হইব। এইরকম মেয়ে আমি জন্ম দিই নাই যে অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা করব। আমার মেয়ে আমি ভালো করেই চিনি। লিলি বেগম মাথা নিচু করে ফেললেন। তিনি জানেন এই কথাটা নয়নাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। নয়না যে আদনানের জন্য বিয়ের আগে ভীষণ পাগলামি করেছে, তার জন্য বড়ভাবে এই কথাটা বলেছে। আজাদ সাহেব বললেন, আমি তাইলে ওদেরকে বলি আগামীকাল দুপুরে আসার জন্য। নুরুল ইসলাম সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, আরো একবার ভেবে দেখে সিদ্ধান্ত নাও, আর একটু খোঁজ নাও। এখনকার যুগ এটা, আর কিছু বলবো না। এরপরেও যদি তোমরা মনে করো তোমাকে কোনো সমস্যা নাই, তাহলে আল্লাহর উপর ভরসা করো, ওদের আসতে বলো। আদিবা বেগমের মুখ হাসি খুশি হয়ে গেল। এই প্রস্তাবটা তার ভীষণ মনে ধরেছে। সেই শুরু থেকেই তিনি চেয়েছেন এখানে মেয়ের বিয়ে দিতে। চেয়ারম্যান সাহেবের আত্মীয় হবে, এটা কি চারটিখানি কথা? সবাই ঘুমাতে চলে গেল। বিছানায় শুয়ে লিলি বেগম মেয়ের হাত ধরে বললেন, এরকম কাজ করলি রে মা, এখনো খোটা শুনতে হয়। নয়না জেগেই ছিল, মেয়েকে খাওয়াচ্ছে। মায়ের কথা শুনে মুখটা মলিন হয়ে গেল তার। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে। নয়নার মনে হলো তার চোখের জল বৃষ্টি হয়ে ঝরে পড়ছে বাহিরে। নিজের চোখ মুছে নয়না বলল, দোষ কি আমার একার ছিল মা? লিলি জবাব দিলেন না। নাতনির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পুরুষ মানুষের দোষ কেউই দেখে না মা, এই সমাজ এইরকমই। পুরুষের বেলায় যেটা পাগলের মতো ভালোবাসা, নারী করলে সেটা হয়ে যায় অসভ্যতা। নয়না মেয়েকে জড়িয়ে ধরে বলল, আমি ওসব ভুলে গেছি মা। নিধির বাবা ভীষণ ভালো মানুষ, আমার সব অনুভূতিকে সম্মান দেয়। আমার সব পাগলামি জেনেও সে আজ পর্যন্ত কখনো একটা প্রশ্নও করেনি। আমি খুব ভালো আছি মা। পুরনো ঘাতও শুকাতে একটু সময় লাগছে আমার। বিশ্বাস করো মা, আদনান ভাইয়ের জন্য আমার মনে ভালোবাসার এক ফোঁটা অনুভূতিও নেই। যা আছে তা শুধুমাত্র ঘৃণা। লিলি বেগমের মুখে হাসি ফুটল। সকালে ঘুম থেকে উঠতেই শালুক দেখে বাড়িতে কেমন সাজ সাজ রব। শালুকের মন আনন্দে নেচে উঠল। মন বলছে আজকে বাড়িতে একটা কিছু হতে চলেছে, তাহলে আজকে আর স্কুলে যেতে হবে না।
স্কুলে না যাওয়ার আনন্দে শালুক কিছুক্ষণ দোতলার এ মাথা থেকে ও মাথা ছুটে বেড়ালো। স্কুল মিস গেলেই শালুকের ইচ্ছে হয় পাখির মতো উঠতে। বারান্দায় দৌড়াতে অসুবিধা হচ্ছে দেখে শালুক ছুটে গেল নিচের বাগানে। লাফাতে লাফাতে খেয়ালই করলো না ছাদের উপর থেকে একজোড়া চোখ তাকে পর্যবেক্ষণ করছে। নাস্তার টেবিলে বসে সবাই জানতে পারলো আজকে আফিফাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আফিফার মুখ শুকিয়ে গেল এই কথা শুনে। মতির মা এক স্তূপ রুটি রাখতে রাখতে বলল, আজকে আমি বড় ভাইয়ের আনা নয়া শাড়িটা পিনদুম। এরকম একটা খুশির খবর অনেকদিন পাই নাই। আফিফা খাবার রেখে উঠে চলে গেল নিচের রুমে। শালুক লাফিয়ে উঠল শুনে। আপার বিয়ে হবে মানে বাড়িতে একটা উৎসব হবে, তার মানে অনেক দিন স্কুল মিস দেওয়া যাবে। সামনে যে প্রি টেস্ট এক্সাম, আপাতত তাহলে সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। এমনিতেও এসব নিয়ে শালুক তেমন চিন্তাই করে না। জীবনে বহুত পরীক্ষা আসবে যাবে, ফেল হবে তাতে কি হয়েছে। সে যে পরীক্ষায় অ্যাটেন্ড করেছে এটাই তো সবচেয়ে বড় কথা। শালুকের এই উড়ু উড়ু ভাব দেখে ধ্রুব গম্ভীর মুখে বলল, ছোট চাচা, শাপলা শালুকের তো সামনে প্রি টেস্ট মনে হয়। ওদের লেখাপড়ার কি অবস্থা? স্কুল কলেজে তো যায় বলে মনে হয় না একজনও। ফয়েজ আহমেদ চিন্তিত হয়ে বললেন, আর বলিস না বাবা, শাপলার তো পড়ালেখা ভালোই চলে। এসএসসিতেও ও ভালো করেছে, এবার ইন্টারও ভালো করবে আশা করি। বিপাকে আছি আমার শালুককে নিয়ে। কোনো মতেই ওরই পড়ালেখায় মনোযোগী করা যায় না। নিজে পড়ে না, কারোর কাছেও পড়ে না, টিউটারও রাখতে পারি না। এক সপ্তাহ ডিকে ওর সব টিচার, তারপর নিজ দায়িত্বে বিদায় নেই ওনারা। আমার পরিবারের সবাই এত ট্যালেন্ট, অথচ এই মেয়ে কেন এমন হলো? আচ্ছা, তুই তো অনেকদিন বাড়িতে আছিস, তুই একটু দেখ না ওর পড়াটা। বাবার কথা শেষ হতেই শালুক যেন ভিড়মি খেল। শাপলা বলল, বাবা আমারও তো টিচার দরকার, ধ্রুব ভাই তাহলে আমাদের দুজনকে পড়াক। ধ্রুব গম্ভীর হয়ে বলল, আমার পক্ষে সম্ভব হবে না চাচা, তবে আপনি বললে আমি ওদের জন্য ভালো একজন টিচার ঠিক করে দিতে পারি। আমার এক ফ্রেন্ড আছে, আমরা ইন্টার পর্যন্ত একসাথেই পড়েছি, পলকর নাম। আপনি চিনবেন হয়তো, চেয়ারম্যান চাচার ছেলেও। যদিও কাউকে পড়ায় না, তবে আমি রিকোয়েস্ট করলে পড়াবে হয়তো। ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে এখন, এলাকাতেই থাকে। শালুকের মুখ বেদনায় নীল হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সে বুঝি। আদনান হাসতে হাসতে বলল, একটা হাসির রোল পড়ে গেল আদনানের কথায়। লজ্জায় অপমানে শালুকের চোখে পানি চলে এলো। কোনো কথা না বলে শালুক টেবিল থেকে উঠে চলে গেল। ধ্রুব মাথা নিচু করে খাচ্ছিল। শালুককে উঠে যেতে দেখে কিছুক্ষণ চুপ করে রইল। শালুককে যতক্ষণ পর্যন্ত দেখা গেল, তারপর আদনানকে উদ্দেশ্য করে বলল, শালুককে নিয়ে এই ধরনের কথা সবসময় বলবেন না ভাইয়া, ও ছোট, একটু বেশি চঞ্চল হয়তো। সবাই তো একরকম হয় না। যখন তখন ওকে এসব বললে ওর মন আরো খারাপ হয়ে যাবে। আমাদের উচিত ওকে উৎসাহ দেয়া, এভাবে লজ্জা দেয়া না। আশা কফিতে চুমুক দিয়ে বলল, ধ্রুব সঠিক কথা বলেছে, এভাবে ওকে নিয়ে মজা করা ঠিক না। আদনানের কিছুটা গায়ে লাগলো। আশা ধ্রুবকে সমর্থন করায়। কিছুটা অপমানিতও বোধ করলো আদনান। ধ্রুবকে উদ্দেশ্য করে আদনান বলল, ভূতের মুখে রাম নাম, তুই নিজেই বুঝি সাধু পুরুষ। তুই নিজেই তো শালুককে এসো বলতি আগে, এখন এত ন্যাকামি করছিস যে হঠাৎ? ধ্রুব আগের মতো গম্ভীর গলায় বলল, শালুক তখন ছোট ছিল ভাইয়া, এখনো ছোট নেই। আশা করছি তোমাকে আমার এক্সপ্লেইন করে বলতে হবে না টিন এজ ছেলে মেয়েদের সাথে আমাদের কিরকম বিহেভিয়ার করা উচিত। যেই বয়সে যেটা শাসন দিয়ে হয় না, সেটা ভালোবাসা দিয়ে করতে হয়। বাবা চাচা উঠে যেতেই আদনান কটাক্ষ করে বলল, তো না করছে কে তোকে ধ্রুব? যা না, তুই গিয়ে শালুককে ভালোবাসা দিয়ে পড়ানো শুরু কর, দেখ গোবরে পদ্মফুল ফোটাতে পারিস কিনা। ধ্রুবর ভীষণ রাগ হলো আদনানের এরকম বেয়াদবের মতো কথা শুনে। সরাসরি আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ভাইয়া। স্থান কাল পাত্র বুঝে কথা বলার ম্যানার যদি ভুলে গিয়ে থাকো, তবে আমার কাছে এসো, আমি শিখিয়ে দেব। মুখ থেকে যখন যা বের হয় তা বলেই নিজেকে খুব স্মার্ট ভেবো না। মনে রেখো, যেটাকে তুমি তোমার নিজের চোখে স্মার্টনেস হিসেবে দেখছো, সেটাতে হয়তো সবার কাছে তোমাকে ওভার স্মার্ট লাগতে পারে। নিজেকে এতটাও হাসির পাত্র করো না। রাগে আদনান কথাই বলতে পারলো না। যেন ধ্রুব কি ঠান্ডা মাথায় তাকে অপমান করেছে। সবার দিকে তাকিয়ে দেখলো সবাই মিটিমিটি হাসছে। ধ্রুব উঠে যেতেই আশা আদনানের দিকে তাকিয়ে বলল,
ধ্রুব ভুল কিছু বলেনি আদনান, মাঝে মাঝে তুমি ভীষণ ওভার স্মার্ট হয়ে যাও, আমার নিজের কাছে তা হাস্যকর লাগে তখন। ধ্রুব ভীষণ ম্যাচিউর পারসন, ওর কাছে অনেক কিছু শেখার আছে তোমার। আদনানের চোয়াল শক্ত হয়ে গেল এসব কথা শুনে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে বলল, আমাকে জ্ঞান দিতে এসো না আশা। কিছুক্ষণ পর সবাই ডাইনিং থেকে উঠে গেল। আফিফা দাদির ঘরে যায়। সিতারা বেগম পান খাচ্ছেন জর্দা দিয়ে। জর্দার মাতাল করা ঘ্রাণে রুম ভরে গেছে। এই শোভা জর্দা সিতারা বেগমের প্রিয় জর্দা। সবাই ভুলে গেলেও ধ্রুব দাদির এই প্রিয় বস্তুর কথা ভুলে না। যদিও 3 বেলা রুটিন করে জর্দা খাবার অপকারিতা ব্যাখ্যা করে দাদিকে। সিতারা বেগম অতি আগ্রহ নিয়ে নাতির সব কথা শোনে। যেখানে হ্যাঁ বলা দরকার সেখানে হ্যাঁ বলে, যেখানে না বলা দরকার সেখানে না বলে। নাতির সব কথায় সাই দিয়ে শেষে হেসে বলে, দে ভাই, আজকে একটু খাই, বাঁচবো আর কতদিন, মনের খায়েশ না মিটাইয়া মরতে চাই না। আফিফাকে দেখে সিতারা বেগম হেসে বললেন, বিয়ার কন্যা আমার ঘরে যে হঠাৎ, কি লো বোন, কি খবর? ডর লাগতেছে বুঝি? ডরের কিছু নাই বোন। আফিফা চেয়ারে বসে দাদির দিকে তাকিয়ে বলল, এই বিয়ে আমি করতে চাই না দাদি, আমি অন্য একজনকে পছন্দ করি। সিতারা বেগম আতকে উঠলেন নাতনির কথা শুনে। ভয়ার্ত সুরে বললেন, কারে? আফিফা মাথা নিচু করে বলল, জহির ভাইকে। যদিও উনি জানেন না সেটা, আমি কখনো ওনাকে বলতে পারিনি, তবে আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না দাদি। সিতারা বেগমের মাথায় বিনা মেঘে বজ্রপাত হলো। নয়নার বিয়ের সময় এরকম একটা ঘটনা ঘটেছে। চোখের সামনে সেসব ভেসে উঠল। আদনানের জন্য নয়না ব্যাকুল হয়ে কাঁদছিল। সে সময় আদনানের মা লিলিকে চূড়ান্ত অপমান করল, অথচ দোষ শুধু নয়নার ছিল না, সেটা সবাই জানত। আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। কি করবেন সিতারা বেগম? মতির মা দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনল। তারপর মুহূর্তের মধ্যে বাড়ির সবাই জেনে গেল আফিফা জহিরকে পছন্দ করে। সবার হাসি খুশি মুখটি কালো হয়ে গেল। তলে তলে এই মেয়ে এসব ভেবে রেখেছে। জানতে পেরে আদিবা বেগমের প্রেশার হাই হয়ে গেল। তিনি কিনা রাতেই এই মেয়েকে নিয়ে আরো বড় বড় কথা বলেছেন। আদনান তেড়ে গেল আফিফার দিকে। ধ্রুব তাকে থামাতেই আদনানের রাগ আরো বেড়ে গেল। ধ্রুবর কলার চেপে ধরে বলল, আফিফা আমার বোন, তুই মধ্যখানে বাধা দেওয়ার কে ধ্রুব? আদনানের হাত থেকে নিজের শার্টের কলার সরিয়ে ধ্রুব বলল, আফিফা তোমার যেমন বোন তেমন আমারও। ওর ভালো মন্দ তোমাকে যেমন স্পর্শ করে তেমনি আমাদেরও করে। এভাবে রেগে গেলে সব সমাধান হয় না। সবকিছুতে রাগ হয়ে গেলে একসময় দেখবে তোমার পাশে আর কেউ নেই। আজাদ সাহেব জহিরকে ডেকে জিজ্ঞেস করতেই জহির মাথা নিচু করে বলল, আফিফার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই মামা। আমি এসব নিয়ে কখনো কিছু ভাবিনি। ও যদি এসব ভেবে থাকে তবে সেটা ওর একপাক্ষিক ব্যাপার। তবে আমি এরকম কোনো কিছু ব্যাপার ঘটুক তা আমি চাই না। দরকার হলে আমি আজকে রাতের ট্রেনে চলে যাব। আপনারা আফিফাকে বোঝানোর চেষ্টা করেন। সব শুনে নয়নার বেশ ভালো লাগলো। বড় মামির পাশে বসে নয়না ফিসফিস করে বলল, মামি, এবার বুঝেছো তো কেমন লাগে? মেয়ের কষ্ট একদিকে দেখবে আর চলবে। আমার মায়ের কষ্ট এবার বুঝবে। আমাকে নিয়ে সব সময় খোঁচা দিয়ে কথা বলো যে আমার মাকে এবার নিশ্চয়ই টের পাচ্ছ মায়েদের কেমন লাগে। আফিফা বসে আছে আজাদ সাহেবের সামনে। আজাদ সাহেবের চেহারা রক্তিম হয়ে আছে। যে কোনো সময় মেয়ের উপর ঝাঁপিয়ে পড়বেন এরকম একটা ভাব তার মধ্যে স্পষ্ট। ধ্রুব বড় চাচার পেছনে দাঁড়িয়ে আছে। একটু দূরেই আদনান বসে রাগে ফুঁসছে। আফিফা বারবার চোখ মুছছে। আজাদ সাহেব ধমকে বললেন, তুই এখন কি চাস আমাকে সেটা বল। আমি তোকে দরকার হলে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দেব, মনে রাখিস। তবু তোর বিয়ে হবে আমার পছন্দ ছেলের সাথে। আফিফা কোনো কথা বলতে পারল না। শালুক দূরে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে। সবার থমথমে মুখ দেখে শালুকের আরো ভয় করছে। আফিফা জবাব দিল না। আদনান চিৎকার করে বলল, ধরে কষে একটা থাপ্পড় দেন আব্বা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বেয়াদব হইছে। আফিফা চট করে জবাব দিল, তোমার মতন বেয়াদব তো হইনি। বড়লোক মেয়ে বিয়ে করার জন্য তুমি যেভাবে নিজের ভালোবাসার মানুষকে অস্বীকার করেছো তেমন তো করিনি।